চলমান প্রিয় থাকে। দর্শক, প্রথম আলোর স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বায়েজিদ আহমেদ। সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে প্রথম আলোর এই নিয়মিত আয়োজন। আজ আমরা আলাপ করব হলফনামার তথ্যের গরমিল নিয়ে। আর এজন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন বিশিষ্ট বিতার্কিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার। তুষার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ বায়েজিদ। তুষার ভাই, হলফনামার তথ্যের গরমিল নিয়ে আমরা আলাপ করব। তার আগে এই মুহূর্তে প্রথম আলোর অনলাইনে একটি নিউজ আছে, সেই নিউজটি যদি আপনি অনুমতি দেন। হ্যাঁ, নিশ্চয়ই। আমার অনুমতির দরকার নাই। প্রথম আলো যেটা পাবলিশ করেছে, পাবলিশ করার আগে তার আমার অনুমতি নেই। যাচ্ছে আমি। জামায়াতের সঙ্গে টানাপোড়েনের মধ্যে নতুন জোটের ইঙ্গিত ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান পল্টনে দলীয় কার্যালয়ে আজকে সন্ধ্যায় ব্রিফিং করেছেন। তার আগে আজকে কিন্তু বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামাত নেতৃত্বাধীন যে 11 দলীয় জোট, সেই জোটের মধ্যে যে একটু আসন নিয়ে মতভেদ জন্ম দিয়েছে, সেটি নিরূপণে তারা একটা প্রেস ব্রিফিং করার কথা ছিল, সেটি স্থগিত হয়ে যায়। তো সন্ধ্যার আপডেট এটা। তো আমরা এই আলোচনায় একটু ঢুকে তারপরে আমরা নির্বাচনী যে হলফনামার তথ্যের গরমিল সেটা নিয়ে আলাপ করব। জোটে কি অবিশ্বাস তৈরি হলো কি? জোটে অবিশ্বাস শুরু থেকে তো ছিল। এই জোট তো বিশ্বাসের জোট না, এই জোট আদর্শের জোটও না, এই জোট হচ্ছে স্বার্থের জোট, লোভের জোট, আসন পাওয়ার জন্য ভাগাভাগি। এখানে তো কোনো আদর্শের কোনো জায়গা ছিল না, এখানে ঐক্যেরও কোনো জায়গা ছিল না। আপনি দেখেন এই জোটের মধ্যে একে একে লোকজন এসে যোগ দিয়েছে, হিসাব কিতাব করে, দাঁড়ে দাঁড়ে ধর্ণা দিয়ে, সিট কম বেশি তদবির করে, কিংবা কোনো কোনো জায়গাতে বায়না করে তারপরে এসে যোগ দিয়েছে। এলডিপি কিভাবে এসেছে, এনসিপি কিভাবে এসেছে এই জোটের মধ্যে? তারা তো ধর্মীয় দল না, এমনকি এবি পার্টিও তো সরাসরি ধর্মীয় দল না। তো তারা এই জোটে কেন যোগ দিয়েছে? তারা যোগ দিয়েছে আসন পাওয়ার জন্য। তারা হিসাব করে দেখেছে কিছু কিছু জায়গাতে জামাতের ভালো সমর্থন আছে, কিন্তু জিতবে না। ওই ভোটগুলি আর নিজেদের ভোটগুলি যোগ করে তারা চিন্তা করেছে যে তারা প্রতিপক্ষকে পরাজিত করতে পারবে, সেই সব আসন ভাগ করতে এসেছে। আরেকটা জিনিস যেটা করেছে সেটা হলো 300 আসনে প্রার্থী দিল। এটা এনসিপির একজন নেতা জাবেদ রাসিনের বক্তব্য, আমি সেটা কোট করছি, তিনি আমার অনুষ্ঠানে এসে বলেছেন। সেটা হচ্ছে যে সব জায়গাতে যে পোলিং এজেন্ট দিতে হয়, কর্মী দিতে হয়, এত কর্মী এনসিপির নাই, কিন্তু নির্বাচন করতে গেলে তো কেন্দ্রে কেন্দ্রে পোলিং এজেন্ট দিতে হবে। এগুলি তারা কোথায় পাবেন? এগুলি পাওয়ার জন্য তারা জামাতের সঙ্গে যোগ দিয়েছেন, এটা তারা বলেছেন। তো যাদের পোলিং এজেন্ট দেওয়ার মতো লোক নাই, তারা অনেক ভোট পাবে। আবার এটাও বলছে এই যে স্ববিরোধিতা, এই স্ববিরোধিতার জোট তো এটা শুরুর থেকে। এলডিপির যে যোগ দিয়েছেন, এলডিপির দল কোথায়, নেতা কোথায়, ভোট কোথায়? এলডিপির যিনি কেউ জানে? প্রধান হ্যাঁ, কর্নেল অলি আহমেদ, উনি তো রাজনীতি করবেন না। উনি একজন কিন্তু বীর মুক্তিযোদ্ধা। হ্যাঁ, বীর মুক্তিযোদ্ধার প্রসঙ্গ আমরা বাদ দিলাম। মানুষের তো কত কারণে কত রকম শেষ বয়সে উনি জামাত নেতৃত্বাধীন জোটে এসেছেন, নীতি নৈতিকতার জায়গা থেকে সেটা ধরেন না, উনি কিন্তু প্রশ্ন এসেছে। নৈতিকতার প্রশ্নে মানুষ কম্প্রোমাইজ করে। সারা জীবন তো মানুষ ফেরেশতা থাকে না, মানুষ কোনদিন ফেরেশতা হয়ও না। আচ্ছা, তাই না? অতএব তারা তাদের পদস্খলন হতে পারে, তাদের চিন্তা ভাবনা পরিবর্তন হতে পারে, কত কিছু তো হতে পারে। সেটা নিয়ে বিবেচনা না করেন। আপনি বলেন এই ভদ্রলোক নিজে নির্বাচন করার অবস্থায় নাই, উনি সম্ভবত নির্বাচন করবেনও না। ওনার ছেলের নির্বাচন হ্যাঁ, তো তাহলে হ্যাঁ, যে দলের সভাপতি নির্বাচন করতে পারে না সেই দলকে যোগ দিয়েছে ওইখানে ছেলের জন্য, ছেলেকে ওইখানে দেওয়ার জন্য, বা কোন একজন লোককে এলডিপির দেওয়ার মহাসচিব জন্য। রেদওয়ান সাহেব কিন্তু চলে গেছেন। হ্যাঁ, রেদওয়ান চলে গেছেন, আরো একজন চলে গেছেন, এলডিপিতে আরো একজন ছিলেন, উনিও চলে গেছেন, এবং একাধিক লোক চলে গেছেন। তো এই জিনিসগুলি সব স্বার্থের ঐক্য, এগুলোর মধ্যে কোনো আদর্শ নাই, নীতি নাই, কিছু নাই, এমনকি ধর্মও নাই। এটা কিন্তু এই দলগুলো কিন্তু বলছে তারা একটি আদর্শবাদী নতুন প্ল্যাটফর্ম তৈরি করবেন, নতুন বাংলাদেশ গড়ে তুলবেন। যে নতুন বাংলাদেশ গড়ে তোলা তো কোনো আদর্শ না, ইসলামিক আদর্শে। না না, নতুন বাংলাদেশ গড়ে তোলা তো কোনো আদর্শ না, এটা একটা কর্মসূচি। আদর্শ হতে পারে ইসলামিক আদর্শ, যেটা আপনি বললেন। তো সেই ইসলামিক আদর্শতে কি এটা আছে যে আপনি ভোটের লোভে, জোটের লোভে, আসনের লোভে হাত মেলাবেন? আদর্শ মিললে পরে হাত মেলাবেন, আপনার কর্মসূচি মিললে হাত মেলাবেন। এই জোট বলছে যে ন্যায় ভিত্তিক তারা সমাজ প্রতিষ্ঠা করবে। ন্যায়ের চেহারা কি সেটা তো তারা আমাদেরকে বলে নাই। আমরা তো তাদের ন্যায় দেখতে পেয়েছি এবং পাচ্ছি। আমরা তো তাদের কার্যক্রমের মধ্যে সব জায়গাতে ন্যায় দেখতে পাই না। আমরা কি তাহলে একটা সামারি টানতে পারি যে আসলে দিন শেষে আসন, ক্ষমতায় যাওয়া, এটাকে কেন্দ্র করেই জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটে এই যে মত পার্থক্য, এই টানাপোড়েন হচ্ছে, এর কারণ একটা রুমার বলেন কিংবা একটা জনশ্রুতি তৈরি হয়েছে যে অনেকগুলি সিট যে ছাড়ার কথা ছিল সেই সিট জামাত ছাড়ছে না বা ছাড়তে পারছে না, আগের মতোই 10% সিট তারা ছাড়বে বা এরকম কোন একটা চিন্তা ভাবনার মধ্যে চলে গিয়েছে, যে কারণে এই
সহযোগী দলগুলির আসন কমে যাবে, এবং এই আসন কমে যাওয়ার জায়গাটা অনেকে মেনে নিতে পারছেন না। গণমাধ্যমে রিপোর্ট হয়েছে যে এনসিপিকে 30টি আসন সম্ভাব্য দেয়া হচ্ছে, আর ইসলামী আন্দোলন চরমোনাই পীরের নেতৃত্বাধীন এই দলটি চেয়েছিল 50টিরও বেশি, আচ্ছা, আসেন কিন্তু আমরা তাদেরকে বলেছে 40টি দিবে। আসেন আমরা 30 জন নেতার নাম বলেন এনসিপির, যে 30 জন নেতাকে এই নির্বাচনে জিতবে বলে আপনি মনে করেন। এনসিপির লোকজনও 30 জন নেতার নাম বলতে পারবে না, এটা দুঃখের সাথে বলতে হয়। এনসিপির লোক তো দূরে কথা, এনসিপির নেতারাও আমার মনে হয় আঙুল গুনে শেষ করতে পারবেন কিনা নেতারা সন্দেহ আছে। অনেকেই, যাদেরকে আমরা একদম ধরেই নিয়েছিলাম স্বাস্থ্যমন্ত্রী হবে ছড়িয়ে দেওয়া হয়েছিল, তারপরে কি তথ্যমন্ত্রী হবে ছড়িয়ে দেওয়া হয়েছিল, তারপরে সংস্কৃতি মন্ত্রী হবে ছড়িয়ে দেওয়া হয়েছিল, তাই না? শিশু ও নারী মন্ত্রী হবে ছড়িয়ে দেওয়া হয়েছিল। তো সেই ছড়িয়ে দেওয়া নারীরা ছড়িয়ে গেছেন দল থেকে বের হয়ে, তারা জনগণের সাথে মিলে গিয়েছেন। তারা একসময় ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, তাই না, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু, ধানের শীষ আছে বলে ওনারা শিশির বিন্দু দেখতে যান না, ওনারা আমেরিকা পর্যন্ত গিয়েছিলেন ডিমের জন্য। একটি ডিমের জন্য আমেরিকা গিয়ে ফিরে এসে দল ছেড়ে দিয়েছেন। দলের জন্য এত বড় আত্মত্যাগের পরও দল ছেড়ে দিয়েছেন। তাহলে এনসিপির তো 30 জন লোক আছে কিনা জিতার মতো, বা এবার নাম বলার মতো? এরই মধ্যে জামাত যাওয়ার কারণে এনসিপি কিন্তু ভেঙে গেছে। তার আগে এনসিপির একটি অংশ বেরিয়ে গেছে, তৃণমূল এনসিপি করেছে, ডাক্তার তাসনিম জারা বের হয়ে গেছে, বেশ কিছু। এটা তো আমরা জানি কারা কারা বের হয়ে গেছে। এনসিপির যে নির্বাচন পরিচালনা কমিটি, সেই কমিটির এখন পরিচালনা করছেন সদ্য প্রাক্তন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এবং তার সঙ্গে সচিব হয়েছেন মনিরা শারমিন। মনিরা শারমিনের ভাই বিএনপি থেকে ইলেকশন করছেন, আপন ভাই না কাজিন, এবং আমার ধারণা উনি জিতবেন। বেশ পাওয়ারফুল ক্যান্ডিডেট, অত্যন্ত ভালো, একসময় বিতর্কে আমার ছোট ভাই। তো আমি মনে করি, তো আপনি অবস্থা বুঝেন এনসিপির আসলে। আপনি এই আলোচনাটা শুনেছেন, যারা স্যাটায়ার পছন্দ করেন, পুরনো লোক, তারা বলেন যে এনসিপির মধ্যে পুরনো জাসদ ভেঙে খান খান হয়ে যাওয়ার লিগেসি দেখেন। পুরনো জাসদও পুরোপুরি নাই, জাসদেরও একটা লেগেসি ছিল। জাসদ কি করেছিল জানেন? জাসদের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সংশ্লিষ্ট ছিল, তারা স্বাধীনতা আন্দোলনের সময় কার্যকর ভূমিকা রেখেছিল। পরে নীতি নৈতিকতা বলেন অথবা যে কোনো প্রশ্নেই বলেন, তারা দল ভেঙে বের হয়ে গিয়ে প্রথমে কিন্তু একটা ছাত্র সংগঠন করেছিল, তারা কিন্তু ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছিল, বঙ্গবন্ধু সরকার ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছিল, তরুণদের মন মতো ওই সময় সরকার পরিচালিত হচ্ছিল না বলে তারা বলেছেন, এবং তাদের এক ধরনের বাংলাদেশের চিন্তা ছিল মাথায়, যে বাংলাদেশ তৈরি হয় নাই, এটা তারা বলেছিলেন, এবং তারা জাসদ তৈরি করেছিলেন। কিন্তু পরবর্তীতে আমরা জাসদকে আমরা ভাঙতে দেখেছি, এবং ভাঙতে ভাঙতে এমন জায়গায় চলে যেতে দেখেছি, জাসদের যিনি মাস্টার মাইন্ড, তিনি কোনো রাজনীতি করেনি নাই, একদম পেছনে ছিলেন, সবসময় একটা ছায়া হয়ে বসেছিলেন। বহুদিন আমার সঙ্গে তার তদানীন্তন ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আমি দেখতাম যে তিনি বাইরে লবিতে বসে আছেন, লোকজন তার সাথে কথা বলছে, তাকে ঘিরে একটা মিথ তৈরি হয়েছিল। কিন্তু রাজনীতিতে তিনি এরপর আর কোনো কার্যকর প্রভাব বিস্তার করতে পারেন নাই। এবং আপনি যদি মহিউদ্দিন আহমেদের বই পড়েন, যেটা প্রথমা থেকে প্রকাশিত হয়েছে, সেই বইয়ের মধ্যে পরিষ্কার লেখা আছে। মহিউদ্দিন আহমেদের বইটা কিন্তু চমৎকার, হ্যাঁ, ওইখানে তার বিষয়ে অনেক তথ্য আছে, যেগুলো জাসদের উত্থান পতন নিয়ে। না প্রতিনায়ক একটা বই, প্রতিনায়ক, হ্যাঁ, তো সেইখানে একটা বই আছে। তো সেই বইটার মধ্যে কিন্তু বেশ ভালোভাবে তার সম্পর্কগুলির কথাও লেখা আছে। তিনি তো একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত করতেন জাসদ, কিন্তু কথা বলতেন শেখ মুজিবুর রহমানের সাথে। তো জাসদ তো একটা ব্যর্থ প্রেম কিংবা বলেন একটা ব্যর্থ রাজনৈতিক দল, কারণ তাদেরও একই ঘটনাই ছিল, তারা জানতো না কি করে রাষ্ট্র পরিচালনা করতে হবে। জাসদ একদিকে নির্বাচন চায়, একদিকে গণতন্ত্র চায়, আবার বৈজ্ঞানিক সমাজতন্ত্র চায়। বিজ্ঞানীরা কোথায় আমরা আজও খুঁজে পেলাম না। আবার একই সাথে তারা বাংলাদেশের সুশৃঙ্খল সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার জন্য গণবাহিনী তৈরি করেছিল, কাণ্ড কারখানা করেছিল। ফলে জাসদ একটা হুইমজিক্যাল সংগঠন ছিল। কিন্তু আপনি দেখবেন জাসদের সেই সময়কার লোকেরা কিন্তু এখনো ক্ষমতার বিভিন্ন জায়গাতে, ক্ষমতাকে তারা উটের মতো ব্যবহার করে, উটের পিঠে চড়ে বসে। আচ্ছা, কিছু চড়েছিলেন নাকি ট্যাঙ্কের পিঠে, পরে ওনারা অস্বীকার করেছিলেন যে ট্যাঙ্কের উপরে চড়েন নাই, কিন্তু ওনারা ক্ষমতাকে ট্যাঙ্ক বলেন কিংবা উট বলেন, ওনারা মনে করেন এবং উটের পিঠে চড়ে বসেন, এবং ওনারা চড়ে বসার পরেই ক্ষমতা উদ্ভট উটের পিঠে চড়ে চলেছে স্বদেশ হয়ে যায়। আচ্ছা, আমরা ওই আলোচনা একটু সামারি টানতে চাই। আপনি কি তাহলে কোনো অবিশ্বাস দেখতে পাচ্ছেন? সম্পূর্ণ অবিশ্বাস দেখা যাচ্ছে, কারণ এখনো পর্যন্ত তারা একসাথে সংবাদ সম্মেলন করতে পারছেন না। আর 2 দিন পরে তো ইলেকশনের প্রচারণা শুরু হবে, 20 তারিখ থেকে শুরু হবে, তাই না? তো এটার আগে তারা এখনো ঠিক করতে পারেন নাই। ওনারা নিজেদেরকে এত পরিকল্পিত, এত মেটিকুলাসলি ডিজাইন, ওয়েল প্ল্যান্ড
ইংরেজিতে বললে শুনতে খুব ভালো লাগে, তাই না? সুপরিকল্পিত, এরকম আচ্ছা। প্রশংসা কিন্তু ওনারা এখনো পাচ্ছেন, হ্যাঁ, হ্যাঁ। যে সবকিছু সুপরিকল্পিত। তরুণরা অনেক আসন পাবে, তারা শিক্ষামন্ত্রী হয়ে যেতে পারে, এরকম মন্তব্য আমরা শুনতে পাচ্ছি। কিন্তু এখনো পর্যন্ত তারা একসঙ্গে একটা সংবাদ সম্মেলন করার মতো জায়গায় নাই। বিকালেরটা ক্যানসেল করছেন, সন্ধ্যারটা হচ্ছে, সন্ধ্যায় এসে আবার বিকালেরটা নিয়ে এক ধরনের ইঙ্গিতপূর্ণ কথা বলা হচ্ছে। আমি শুধু একটা কথা বলি, ক্ষমতা যদি আ ভালোবাসার জায়গা হয়, হুম, হুম। তাহলে ইশারায় শীষ দিয়ে ক্ষমতার দিকে ডাকা ঠিক না। যা বলবে সোজা বলা দরকার। বাংলাদেশের ভোটাররা বহুদিন এসব ইশারা ইঙ্গিত দেখেছে। হুম, হুম। আমরা আর ইশারা ইঙ্গিত দেখতে চাই না। আমাদের সাথে সরাসরি এসে কথা বলেন। আমাদেরকে সুপারম্যানের মতো আ জামা খুলে, জামার উপর হুম, হুম। আন্ডারওয়্যার পরে দেখিয়ে দেন যে আসলে কি আছে। কিন্তু সুপারম্যান যদি হতেই চান, হুম। তাহলে সুপারম্যানের মতো আচরণ করতে হবে। তুষার ভাই, আমরা যদি হলফনামার তথ্যের গড়মিল নিয়ে একটু আলাপ করি, তাহলে আপনার কাছে আসবো যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যে আপনি দেখেছেন যে অনেক ছাত্রনেতা এনসিপি থেকে প্রার্থী হয়েছেন, যারা পরবর্তীতে আ যারা একসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১ম সারির নেতা ছিলেন। তো ১.৫ বছর আগেও যে ছেলেটি ছাত্রনেতা ছিলেন এবং স্টুডেন্ট ছিলেন, উম সেই ছেলেটি বা সেই মানুষটি ১.৫ বছর পরে এসে আ তিনি হলফনামায় তথ্য যে যা দিয়েছেন দিয়েছেন ১০ সেটা টি, বেশ বিস্ময়কর। সেখানে দেখিয়েছেন যে ব্যবসায়ী। তো আমরা যেমন বলতে পারি আ হান্নান মাসুদ, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, ঠিক আছে? আ এবং আপনাকে যদি আমি একটু পড়ে শোনাই, সার্জিস আলমের আ আয়কর রিটার্ন অনুযায়ী বছরে আয় ২৮,৫০০০ টাকা, ২৮,৫০০০ টাকা। আর তিনি আয়কর রিটার্নের যে সনদ, সেখানে দেখিয়েছেন ৯ লাখ টাকা। কিন্তু হলফনামায় ১৯ লাখ টাকার উৎস দেখাননি, সোর্স অফ ইনকাম দেখাননি। আর সম্পদের মূল্য সার্জিস আলম দেখিয়েছেন ৩৩,৭৩,৬২৮ টাকা ২০২৫-২৬ অর্থ বছরে। আচ্ছা, এক হচ্ছে যে হলফনামায় তথ্য দেখাননি, উৎস দেখাননি। আপনি আমাকে আপনার কথা আচ্ছা, শেষ হয়ে গেলে কাগজটা দিয়েন। জি, এটি একটি বিষয়। আরেকটা হচ্ছে যে আ ব্যবসায়ী পরিচয়। আচ্ছা, কি বলবেন? দেন, কাগজটা দেন। ১ম হচ্ছে, তারা তো ব্যবসাকে পেশা হিসেবে নিতেই পারেন। এটা তো খারাপ কিছু না। আচ্ছা। আ আমাদের ধর্মে ব্যবসাকে হালাল হুম, করা হয়েছে। ব্যবসা আপনি করতে পারবেন। ব্যবসা করলে ব্যবসার নিয়ম নীতি মেনে করবেন। কিন্তু ব্যবসা করার সময় কোথায় পাচ্ছেন? এটা জানার আমার খুবই ইচ্ছা। কারণ ব্যবসা খুবই আ সময় দিয়ে করতে হয়। হুম, ব্যবসায়ীর কিন্তু রাত-দিন থাকে না। কর্মচারীদের রাত-দিন থাকে। তারা ৮ ঘন্টা চাকরি করবে, বাড়িতে যাবে। কিন্তু ব্যবসায়ী কিন্তু রাতের বেলাও ঘুমাতে যায় ব্যবসা মাথার মধ্যে নিয়ে। আচ্ছা। তার কিন্তু ২৪ ঘন্টা ব্যবসা করতে হয়। এইজন্য যারা ইনভেস্টর, যারা ব্যবসা করেন, যারা ব্যবসার মালিক, তারা কিন্তু আসলে ২৪ ঘন্টা, ৭ দিন, ৩৬৫ দিন হুম, এবং সারা জীবন যতদিন ব্যবসা করবেন। ব্যবসা কিন্তু তার সবসময়ের কাজ। তো সেটা করলে পরে আমি সবসময় আগেও ভাবতাম যে ব্যবসায়ীরা কি করে রাজনীতি করে? পারে। যখন তারা এত বেশি টাকার মালিক হয়ে যায় যে ব্যবসাতে তার আর যেতে হয় না। তার চেয়েও মেধাবী লোককে সে চাকরি দিতে পারে। হুম, হুম। সে ব্যবসা চালায়, আপনি শুধু তাকে চালাবেন। এই যেমন যে ১৯ লাখ টাকার যেমন তথ্য ধরেন বিল দেয়নি, গেটস। না, সেটা কি ১৯ লাখ ইচ্ছাকৃত? টাকা আসলে দেয় নাই না। এখানে একটা ব্যাপার হয়েছে। আ এইখানে যেটা হয়েছে যে উনি আয় ২৮,৫০০০ টাকা বলেছেন, কিন্তু ১৯ লাখ টাকা এবং ৯ লাখ টাকা ২ টা যোগ করলে কিন্তু ২৮ লাখ টাকাই হয়। আমার ধারণা যে উনি এই বছরে আয়ের যে ব্যাপারটা, এখানে কোনো একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। উনার সম্পদ সোর্স আসলে অফ ইনকাম যে দেখাতে হয়, উনার সেই সম্পদ ১৯ হয়তো লাখ ১৯ টাকার লক্ষ টাকার ছিল। সোর্সটা দেখায়নি। সম্পদ হয়তো আগে থেকে ১৯ লক্ষ টাকা ছিল, আর এই বছর তিনি আরো ৯ লাখ টাকা আয় করেছেন। যে কারণে তিনি আয় দেখিয়েছেন ৯ লাখ, কিন্তু উনার টোটাল ২৮,৫০০০ টাকা। উনি আয়কর রিটার্নে কত টাকা কর দিয়েছেন এটা তো আমরা জানি না। বা রিটার্নটা দেখতে পারলে বোঝা যেত, কিন্তু ২ টা যোগ করলে যেহেতু ২৮ লাখ টাকা হয়, হুম, আমার মনে হয় যে এখানে কোনো একটা হিসাবের ব্যাপার আছে। হয়তো ১৯ লক্ষ টাকার সম্পদ তার আগেই ছিল। এই ৯ লক্ষ টাকা তিনি গত বছর আয় করেছেন। ২ টা যোগ করার পরেও ২৮ লাখ টাকা হয়েছে। অথবা ১৯ লক্ষ টাকাকে উনি সম্পদে রূপান্তরিত করে ফেলেছেন। অর্থাৎ হুম, কিছু একটা কিনে ফেলেছেন। জমি, ব্যবসা, হুম, কিছু হুম। একটা কোনো অ্যাসেট করে ফেলেছেন। যার জন্য এই ৯ লক্ষ টাকা তিনি আয় দেখিয়ে ১৯ লক্ষ টাকা সম্পদ দেখিয়েছেন। হতে পারে। কিন্তু এই ২ টা মিলালে ২৮ লাখ টাকা হয়। এজন্য আমি আচ্ছা। এটা বলছি। যেটাই হয়ে থাকুক, ৯ লক্ষ টাকা আয় করাও কিন্তু বেশ কঠিন। আপনি যদি চিন্তা করেন ৯ লক্ষ টাকা ১ বছরে আয় করা। কেননা আমরা জানি যে ২০২৪ থেকে ২০২৫ পর্যন্ত ১ বছর তারা ব্যস্ত ছিলেন দল তৈরি করা নিয়ে। তারা ব্যস্ত ছিলেন প্রতিদিন তাদের অফিসে। আমরা দেখেছি প্রতিদিন তারা কোথাও না কোথাও যাচ্ছেন। হুম, হুম। বিভিন্ন জায়গাতে হয় মুচলেকা দিয়ে মবকারীদেরকে দামি গাড়িতে চড়ছেন উদ্ধার করে তারা। নিয়ে আসছেন। দামি গাড়িতে তো বড় ভাইরা দিয়েছিলেন বলেছিলেন। আমি সেই বড় ভাইয়ের সন্ধানে আছি আজও।
আমার কোনো বড় ভাই নাই, আমাকে কোনোদিন গাড়ি দিল না। এরকম কথা তো কিন্তু তুষার ভাই আওয়ামী লীগ সরকারের সময় শোনা গেছে যে আওয়ামী লীগের আওয়ামী যে লীগ তো ছাত্র আওয়ামী সংগঠন লীগ তো বা সহযোগী স্থগিত, সংগঠন আওয়ামী নেতারা লীগ তো নিষিদ্ধ, বড় বড় গাড়িতে চড়তেন। আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ স্থগিত, আওয়ামী লীগ বিতাড়িত, এইসব করেছেন বলি তো। তাহলে জি। আমরা আওয়ামী লীগকে এখানে না রাখি? আওয়ামী লীগ তো গন কেস তাদের কথা অনুযায়ী, তাই না? একজন এখন ব্যবসায়ী ইন্টারেস্ট ছাড়া না, আমি সার্জিস এইটা আলমকে কেন আপনাকে গাড়ি বলি দিবেন? না। ইন্টারেস্ট ওই ব্যবসায়ীটাকে আমরা দেখতে চাই যারা এরকম গাড়ি দেয়। আমাদেরকে একটু দিত। আমরা জীবনে কি ভালো কিছু করি নাই? তাই না? আচ্ছা। হ্যাঁ, মানে এটা একটা জোকস ছিল আরকি যে একজন লোক আরকি আরেকজনকে হুম, পেতে দেখছে। তো লোক এটা কেন পাচ্ছে সে? তো তখন সবাই বলছে ও এটা করেছে। বলে কি আমাদের কি কিছু নাইনি? বুঝছেন? মানে ওর বায়োডাটা কি কিছু নাই? তাহলে জি। ওরে দেয়, আমারে দেয় না কেন? তা আমার তো এখন মনে হয় এই ৫৬-৫৭ বছর বয়সে এসেও আমার জীবনে কিছুই নাই। কোন বড় একটা রিক্সা বলুন, একটা ব্যাটারি রিক্সা একবেলা দিত। একটু চড়ে বেড়াতাম। দিল না কোনদিন। আমাদের বড় ভাইরা এত নির্দয়, নিষ্ঠুর। আমাদের বড় ভাইরা এত কোটি টাকা কামাই করে আমাদেরকে জি। একটা ব্যাটারি রিক্সা পর্যন্ত একবেলা দিল না। কিন্তু আপনি দেখেন এই আ যদি ৳৯,০০,০০০ আয় করতেও হয় তাহলে এই কাজটা উনি কখন করেছেন এইটা আসলে একটা ব্যাখ্যা প্রয়োজন ছিল। আমি কেননা ওই আমরা জায়গা থেকে দেখেছি তারা অত্যন্ত ব্যস্ত ছিলেন। হ্যাঁ, মবকারীদেরকে থানা থেকে উদ্ধার করে নিয়ে আসতে, প্রতিদিন বক্তব্য দিতে, বিভিন্ন জায়গায় ইট খুলে নেওয়ার কথা বলেছিলেন। বিভিন্ন ধরনের বক্তৃতা দিয়েছেন। আ আমরা দেখেছি কোন জেলাকে মাটির হুম, সাথে হুম, মিশিয়ে দিতে চেয়েছেন। তো এত কিছু করার পরেও আয় করার যে সময়টা পেয়েছেন, আমি মনে করি আ ভবিষ্যতে একটা বই লেখা উচিত। যে বইয়ে এই কিভাবে এত কাজে ব্যস্ত থেকেও একটু আয় করা যায়, এটা যদি আমরা জানতে পারতাম আমাদের মতো মানুষেরা অন্তত কিছু টাকা পয়সা আমরা ঘরে বসে আয় করতে পারতাম। আ এরপরে আপনি আরো যাদের কথা বলতে চান বলতে পারেন। তুষার ভাই আমি একটু আপনাকে ধরিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি হলফনামায় তথ্য দিয়েছেন ৩,৬০,০০০ টাকা তিনি বছরে আয় করেন। হুম। হুম, ৳৩০,০০০ মাসিক আয়। তারপরে নাহিদ ইসলাম সাবেক উপদেষ্টা গত ১ বছরে আয় করেছেন ১৬,০০,০০০ টাকা। আহ তিনি নির্বাচনে খরচ করবেন ৪৫,০০,০০০ টাকা। এর মধ্যে ক্রাউড ফান্ডিং থেকে ৪৪,০০,০০০ টাকা আর ১,০০,০০০ টাকা নিজের। এই যে ধরেন বড়, বড় নেতারা যে ধরনের জীবনযাপন করেন, যে গাড়িতে চড়েন, যে বাড়িতে থাকেন, যে এলাকায় থাকেন, যে লোকদের নিয়ে চলাচল করেন, তাদের জীবন ধারণ যেভাবে করেন, আপনার কি মনে হয় যে তার তারা যে তথ্য দিয়েছেন এটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? আমাকে আ কিছু শুভানুধ্যায়ী আছেন তারা মাঝে সুন্দর কথা বলেন। হুম, আমার জ্ঞান বুদ্ধি যাতে উন্নতি হয় আমাকে পরামর্শ দেন। তারা একটা কথা বলেছেন যে জায়গাতে তুমি পৌঁছায় নাই, সেই জায়গার কথা তুমি কি করে বলবা? হুম, হুম, হয় কারো কাছ থেকে জানতে হবে, না হলে বই পড়তে হবে। যেমন ধরেন চাঁদের পিঠ কেমন? আমরা তো জানি না কেউ। কিন্তু নীল আর্মস্ট্রং আমাদেরকে বলেছেন। তো নীল আর্মস্ট্রং বলার পরে আমরা বিশ্বাস করেছি যে চাঁদ আসলে এইরকম। তো সেইরকম এই যে ৳৩,৬০,০০০ দিয়ে ওনারা যে একটা জীবনযাত্রা ব্যয় হুম, করতে পারেন বা ব্যয় নির্বাহ করতে পারেন, এটা ঐরকম পজিশনে তো আমরা কোনদিন যাই নাই, কোনদিন যেতে পারবও না আমার ধারণা। তো আমার পক্ষে আসলে বলা সম্ভব না। তবে ৳৩০,০০০ দিয়ে ঢাকা শহরে থেকে আ সংসার ব্যয় এবং রাজনৈতিক ব্যয় নির্বাহ করা অত্যন্ত কঠিন। আমার কাছে মনে হয় যে এটা কিভাবে তারা পারছেন। এই সূত্রটা বরং তারা যদি নির্বাচনের প্রতিশ্রুতির মধ্যে দিতেন, যে তারা যে এত অল্প আয়ের মধ্যে হুম, হুম। সংসার এবং অন্য সবকিছু চালিয়ে এত উন্নতির শিখরে পৌঁছাতে পারেন, রাজনৈতিক ক্ষমতা থেকে শুরু করে সামাজিক সম্মান সব অর্জন করতে পারেন। এই পদ্ধতিটা আমাদেরকে শিখিয়ে দিলে বাংলাদেশে আর একজনও গরিব থাকতো না। এই যে ৩-০ এটা আমরা পেয়ে যেতাম। এই যে ক্ষুদ্র ঋণ দরকার হতো না। আ আমরা একে অন্যকে দ্রুতই আমরা এই ৳৩০,০০০ র মধ্যে সংসার সবকিছু চালিয়ে আমরা অতি দ্রুত আমরা উন্নতির চরম শিখরে পৌঁছে যেতে পারতাম। আমি এর মধ্যে খারাপ কিছু দেখি না। আমি সত্যিই মনে করি যে নির্বাচনে তারা বিজয়ী হয়ে আসলে যেহেতু ৳৩০,০০০ র মধ্যেই সংসদ চালান, তারা কিন্তু এটাও বলেছেন যে সংসদের বেতন, হুম, হুম। গাড়ি-বাড়ি কিচ্ছু তারা স্পর্শ করবেন না। এটা কিন্তু তারা বলেছেন জামাত ইসলাম। তা আমি মনে করি যে এটা যদি আমাদেরকে শিখিয়ে দিতেন। আমরা চাকরি করতাম কিন্তু কোনো বেতন-টেতন নিতাম না। আমরা কিচ্ছু ধরতাম না কোথাও। অনেক কাজ করতাম। দিনের শেষে ৳৩০,০০০ র মধ্যে জীবনযাত্রার ব্যয় চলে যেত। ভালো হতো। কিন্তু আমি একটু আপনাকে বলি গতকাল লাউ হুম, হুম। কিনেছি ৳১৪০ দিয়ে একটা লাউ। আ এখন একসময় পুদিনা পাতা আটিতে বিক্রি হতো। এখন আপনি পুদিনা কিনতে যাবেন দেখবেন কত দাম। হ্যাঁ, আপনি ধইন্যা পাতা, পুদিনা হুম, পাতা হাতে ধরলে টের পাবেন। এবং আপনি দেখবেন যে একদিন আমার যিনি বাজারে যান আরকি হুম, হুম। রেগুলার, তিনি আমাকে একদিন এসে বলছিলেন যে, "ভাইয়া কোন কিছুর দাম ৳৮০ র নিচে নাই। যা কিছু দিবেন সব ৳৮০ করে হিসাব করবেন।" তো আপনি যদি ৳৮০ করে হিসাব করেন এবং আপনি যদি চিন্তা করেন যে হুম, একজন মানুষের দৈনিক আ বাজার খরচ ৳৮০ ই।
5 জনের একটা পরিবারে ডেইলি 400 টাকা খরচ হয়। জি। আমি কিন্তু একটা উদ্ভট হিসাব হুম, বলছি হুম। আপনাকে। তাহলে ১ মাসে ১২,০০০ টাকা শুধু বাজারেই লাগে। আপনি আমাকে বলেন দৈনিক খাওয়ার খরচ কি ৳৮০ একটা লোকের? না। তুষার ভাই আপনার কাছে আসবো অন্য একটি প্রসঙ্গে। সেটা হচ্ছে যে আমাদের নির্বাচনের একটু আগে থেকেই ক্রাউড ফান্ডিং এই শব্দটা বেশি জনপ্রিয় হয়েছে। আপনি দেখেছেন এনসিপির বেশ কয়েকজন নেতা এবং এনসিপি থেকে পদত্যাগ করা ডাক্তার জারা থেকে শুরু করে এবি পার্টির যিনি সেক্রেটারি বা মহাসচিব আ ব্যারিস্টার ফুয়াদ, তিনিও ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন এবং বেশ আ বেশ কিছু বলব না, তাদের যে লক্ষ্য ৳২৫ লাখ সেটা কিন্তু তারা অর্জন করেছেন। আ এই যে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে তারা সাধারণ মানুষের কাছ থেকে উম সহযোগিতা নিয়ে নির্বাচন করছেন। কিভাবে দেখছেন এটাকে? খয়রাতি সাহায্য নিয়ে তারা নির্বাচন তো করবেনই। কারণ তাদের তো হলফনামায় টাকা-পয়সা নাই। একেকজন আয় করেন না, ব্যয় করেন না। কিচ্ছু নাই তাদের, দরিদ্র। হু, হু। তো এত দরিদ্র মানুষ, হতদরিদ্র আমাদের পদপ্রার্থীরা, তাদের তো আসলে কোনো উপায় নাই। কারো না কারো কাছ থেকে খয়রাত করেই তো ইলেকশনটা করতে হবে। আমার মনে হয় ঠিক আছে। তবে আমার ভালো লাগছে যে এত পয়সা খরচ করে ১ম আলোতে বিকাশ, নগদ এরা বিজ্ঞাপন করে। কোনো দরকারই নাই। আমরা মনে আছে ভিপি নূরকে আমরা ট্রল হতে দেখেছি, বিকাশ নূর, বিকাশ নূর। এখন ধরেন বিকাশ যারা, বিকাশ আ ফুয়াদ, বিকাশ নাহিদ সবাই বিকাশ হয়েছে এবং বিকাশের যে বিশাল মার্কেটিং হচ্ছে। আমার মনে হয় বিকাশেরই উচিত তাদেরকে টাকা-পয়সা কিছু দিয়ে দেওয়া। যে তোমরা আমাদের জন্য এত বড় বিজ্ঞাপন করছো, তোমরা কিছু টাকা-পয়সা নাও, তোমরা ইলেকশন করো। কারণ এত কম খরচে এত বড় বিজ্ঞাপন, এটা কিন্তু পয়সা খরচ করে বিকাশ পেত না। তো এটা হচ্ছে একটা এবং আমরা একই সঙ্গে একটা বিকাশ দেখতে পাচ্ছি। হুম। কিরকম বিকাশ? যে বিকশিত হয়েছে এই ক্রাউড ফান্ডিং এর যে ধারণাটি। এইবার আসেন ক্রাউড ফান্ডিং এর বিষয়ে আমার জায়গাগুলি বলি। আপনার মনে আছে বন্যার জন্য টাকা তোলা হয়েছিল। জি। বন্যার টাকার ক্রাউড ফান্ডিং এর হিসাব এখনো পর্যন্ত পাওয়া যায় না। অন্তত আমি পাই নাই। একটা হিসাব এসেছিল। কিন্তু জমা টাকাটা কোথায়, কিভাবে খরচ হলো, কি অবস্থায় আছে, ওইটার কোথাও ইন্টারেস্ট হচ্ছে কিনা, কার নামে জমা আছে? আপনি যদি সোশ্যাল মিডিয়া ট্রল করেন হ্যাঁ। তাহলে হিসাব একটা দিয়েছিল। আমার আপনি মনে কিন্তু আছে। দেখতে পারবেন যে বর্তমানে কিন্তু অনেকেই বলছে যে বন্যার সেই যে টাকা যেটি ব্যাংকে রাখা হয়েছিল সেই টাকা কোথায় গেল? কোথায় খরচ হলো? ধরে নিচ্ছি আছে। কিন্তু যারা এই বন্যার টাকার হিসাবপত্র ঠিকমতো এখনো পর্যন্ত আমাদেরকে দেয় না অথবা টাকাটা ঠিকমতো ব্যবহার করে নাই। হু, হু। আ তারা তাদের এই ক্রাউড ফান্ডিং এর টাকা নিচ্ছে আবার সেটাও ঠিকমতো ব্যবহার করবে এটা আমরা আশা করছি। আ আশা করা খারাপ কিছু না। পজিটিভিটি ইস ভেরি গুড। আমরা সবকিছু নিয়ে পজিটিভ থাকি। হ্যাঁ, আমাদের বাংলাদেশের একটা বিরাট সংখ্যক লোকের আ ব্লাড গ্রুপও বি পজিটিভ, ও পজিটিভ, জি। এ পজিটিভ। সো আমার কথা হচ্ছে বি পজিটিভ। ওনারা টাকা-পয়সা নিয়ে খরচ করুক। হু, কিন্তু হু। একটু নিজের পয়সা খরচ করে নির্বাচন করলে বুঝতে পারত টাকা আয় করা যেমন সহজ না, টাকা ব্যয় করাও সহজ না। ব্যারিস্টার ফুয়াদ কিন্তু একটি কথা বলেছিলেন সম্প্রতি যে কথাটা ভাইরাল হয় যে একটি বড় রাজনৈতিক দলকে ইঙ্গিত করে যে ফকির মিসকিনের মতো লোকজন ওই পার্টির বড় নেতা হয়েছেন। তো এরপরেই দেখা গেল যে তিনি ক্রাউড ফান্ডিং এর জন্য হাত পাতছেন এবং তিনি সোশ্যাল মিডিয়ায় নির্দ্বিধায় বলছেন দেখেন যে এরা আমার টাকা অনেকেই দীর্ঘ দরকার। সময় ধরে রাজনীতি করেন। এই রাজনীতির খরচ তারা কোত্থেকে পান? যদি রাজনীতি করার খরচই পাবেন, তাহলে ইলেকশন করার খরচ কেন নাই? আর ইলেকশন করার খরচ কেন তারা নিজেরা আয় করে নেওয়ার চেষ্টাটা করছেন না? কেন তারা এইভাবে দানের টাকা ইলেকশন করার চেষ্টা করছেন? আমি এটা বুঝতে পারি না। তারা কি বলবেন জানেন এখন? বলবে বারাক ওবামা তো পয়সা নেয়। বলবে ডোনাল্ড ট্রাম্পও তো পয়সা নেয়। সারা দুনিয়াতে এরকম ডোনাররা পয়সা দেয়। ডোনারদের পরিচয় তারা একদম লিপিবদ্ধ করে রাখে। প্রতিটা টাকার হিসাব দেয় এবং এই টাকার হিসাব দিতে হবে এটা বাধ্যতামূলক থাকে এবং শুধু তাই না, অনেক ক্ষেত্রে বড় ডোনেশন নিলে পরে সেই ডোনেশনের বিনিময়ে তারা রাষ্ট্রীয় নীতি আদর্শে পরিবর্তন আনে। যেমন আমেরিকার বহু প্রেসিডেন্টকে দেখা গিয়েছে তারা বড় করদাতাদের টাকা নিয়ে হুম, হুম। কর কমিয়ে দিয়েছেন পরে ইয়েতে এসে ক্ষমতায় এসে। অনেকে ব্যবসায় নানান সুবিধা দিয়েছেন। অনেকে বিদেশি কম্পিটিটরকে আমেরিকায় ঢোকার পথ বন্ধ করে দিয়ে ব্যবসার সুবিধা তৈরি করে দিয়েছেন। এটা কিন্তু হয়। এবং আপনি দেখবেন যে আমেরিকার বড় চেইন যারা ওয়ালটন, হুম, হুম। মেসিস, তারপরে এই যে জেপি মর্গান এরকম বড় কোম্পানিগুলি, এমনকি বড় মিডিয়া হাউস তারাও চাঁদা দেয়। এবং আমেরিকাতে আরেকটা মজার ব্যাপার আছে। আপনি প্রার্থীর সঙ্গে ডিনার করতে পারবেন, লাঞ্চ করতে পারবেন। এগুলোতে আমন্ত্রিত হবেন। আপনি ৳৮০০ র যে প্লেট সেটা আপনি ৳৮,০০০ কিনবেন। কারণ আপনি একজন ভবিষ্যৎ প্রেসিডেন্টের সাথে অথবা ভবিষ্যৎ সিনেটরের সাথে, কংগ্রেসম্যানের সাথে আপনি দাওয়াত খেয়ে আগেই পরিচয় করে রাখছেন। তো সেই পদ্ধতিতেও তারা টাকা তুলতে পারতেন। হুম, তো আমরা আপনার মনে আছে কি একবার শেরাটনে আ খাওয়া, ওয়েস্টিন এ খাওয়া অথবা শেরাটনে সভা করা,
হুম, এগুলা নিয়ে একবার বিরাট সমালোচনা হয়েছিল। জি, সমালোচনা হ্যাঁ, তো যখন শুরু হয়েছিল একজন উপদেষ্টাকে কেন্দ্র করে। হ্যাঁ, না শুধু তাই না। এরকম বড় হোটেলে হুম, ইফতার পার্টি হয়েছিল জি, জি, যদিও। জি। আপনার মনে আছে? হুম, হুম, হুম। তখন তারা বলেছিলেন যে বড় হোটেলে ইফতার পার্টি করতে হয়। এটা রাজনীতির একটা ব্যাপার। জুলাই বড় যোদ্ধার পরিবারের সদস্যদের সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানে মাটিতে বসে ইফতার হয়েছিল এবং হুম, 5 স্টার হোটেলে হয়েছিল অন্যদের সঙ্গে বুড়া ইফতার। হুম, রাজনীতিবিদদের সাথে। ওই সময় এই বৃহৎ 5 স্টার হোটেলে ইফতারের পয়সা দেওয়ার টাকা তাদের ছিল। হুম, হুম। এখন নির্বাচনের সময় তাদের নির্বাচন করার টাকা নাই। ব্যারিস্টার ফুয়াদের হলফনামার তথ্য আপনাকে একটু শেয়ার করি। আহ, তিনি বার্ষিক আয় দেখিয়েছেন 7,41,000 টাকা। এর মধ্যে 3,26,000 টাকা টকশো, ইউটিউব এবং ফেসবুক থেকে। মানে আমরা যে প্রোগ্রাম উনি করছি এই সবচেয়ে ধরনের বড় ক্ষতিটা প্রোগ্রাম করেছেন থেকে। আমার মতো লোকজনের। এখন লোকে ভাববে আমরা না জানি কত টাকা আয় করি। ভাই এসে দেখা যান টকশো করে এত টাকা পয়সা আয় করা যায় না। আপনি কি টকশো থেকে 3,26,000 টাকার বেশি আয় করেন? না মনে হয় না। আমি হিসাব করে এবার এটা এতই মিগার অ্যামাউন্ট হ্যাঁ, হ্যাঁ, আপনি জানেন যে আপনি কত টাকা এখানে আমাকে দিচ্ছেন। জি। হ্যাঁ? তো এতই মিগার অ্যামাউন্ট যেটা উল্লেখ করার মতো না। এর চাইতে একটু পরামর্শ সেবা দিলে হয়তো আমি একটু বেশি টাকা আয় করতে পারতাম। পরামর্শের কথা যখন বললেন পরামর্শ তখন ফ্রিতে দেই জানেন? ফ্রিতে দেওয়ার কারণে লোকজন আমাকে ডাক্তার বলে স্বীকার করে না। অথচ আপনি এখানে উপস্থিত আছেন। আপনি আমার কাছ থেকে কতবার ডাক্তারি পরামর্শ নিয়েছেন জি, বলেন? পরামর্শের কথা যখন বললেন তখন এই প্রথম আলো অফিসে অন্তত একাধিক ব্যক্তি আছে ভিআইপি পর্যন্ত আমার ডাক্তারি পরামর্শ নিয়েছে। কিন্তু ওই যে পয়সা নেই না বলে আমি ডাক্তার না। এনসিপির আহ্বায়ক টাকা নাহিদ নিলে ইসলাম রাজনীতিবিদ, টাকা না নিলে না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হলফনামায় তথ্য দিয়েছেন। তার পেশা হিসেবে পরামর্শক, কনসালটেন্সি করেন। হ্যাঁ, উনি তো ১৬ লক্ষ টাকা কিন্তু আয় ঘোষণা করেছেন। তিনি কোন প্রতিষ্ঠান থেকে এই কনসালটেন্সি ফি পেয়েছেন বা আয় করেছেন সাধারণত তিনি এটা উল্লেখ দিতে করেন। হয় না। এটা যদি কি আপনি এটা কি ব্যক্তি ম্যান্ডেটরি? আয় করেন, যদি আপনার ব্যক্তি আয় হুম, হয় হুম। তাহলে আপনার সাধারণত এত কাগজপত্র জমা দিতে হয় না। একটা আচ্ছা। আয়ের উৎস দিতে হয় এবং সেটা আয়কর বিভাগের কাছে জমা দিতে হয়। আমি যতদূর জানি। হুম, আর আপনার যদি পরামর্শক প্রতিষ্ঠান থাকে, হুম, অর্থাৎ আপনি যদি কোনো কনসালটেন্সি ফার্ম চালান অথবা আপনি যদি কোনো কনসালটেন্সি ফার্মের হয়ে হুম, হায়ার্ড হন, অর্থাৎ জি, আপনাকে ভাড়া করে নিয়ে নেয় কেউ এবং তার বিনিময়ে টাকা দেয়, হুম, তাহলে সেটা বলে দিতে হয় যে হুম, আমাকে অমুক কনসালটেন্ট আমাকে হায়ার জি, করে আমাকে এককালীন টাকা দিয়েছে। সেটা কিন্তু হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কনসালটেন্সি করেন না? অনেকেই করেন। এটা কোনো খারাপ কিছু না। কিন্তু নিয়ম হচ্ছে কনসালটেন্সি করলে আপনাকে ভ্যাট দিতে হয়। আচ্ছা। বাংলাদেশে পরামর্শ সেবার উপরে হুম, সরকার ভ্যাট বসিয়েছেন। ফলে এটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে যে উনি জুলাই মাসে হুম, ব্যস্ত ছিলেন আন্দোলনে। আমরা হুম, হুম, দেখেছি। হারুনের ভাতের হোটেলে তাকে আমরা দেখেছি। আপনি যাদের নাম বলেছেন প্রায় সকলকে আমরা হারুনের জি। ভাতের হোটেলে দেখেছি ফুয়াদকে ছাড়া। একটু ছোট করে বলবেন। হ্যাঁ, ছোট করেই বলতেছি। তো উনি জুলাই, আগস্ট তো ব্যস্ত ছিলেন এটাতে। জি। তারপরে আগস্ট মাসে মন্ত্রী হয়েছেন। আগস্ট মাসে মন্ত্রী হবার পরে উনি ফেব্রুয়ারি পর্যন্ত হুম, তো হুম, মন্ত্রী ছিলেন মনে হয়। তারপর উনারা দল করেছেন। তো ওই বছর উনি তো ৩ মাসের বেশি কাজ করতে পারার কথা না। কেননা উপদেষ্টা হুম, হুম, অবস্থায় উনি হুম, পরামর্শ দিয়ে থাকলে এটা উনি পারবেন না। উনি সরকারের উপদেষ্টা হয়ে কাউকে পরামর্শ দিতে জি, পারেন না। এটা ব্রিচ অফ কনডাক্ট এটা সঠিক নয়। তাহলে উনি কাজ করেছেন এনসিপি করার পর থেকে। জি। তাহলে এত অল্প সময়ে উনি ১৬ লাখ টাকা আয় করেছেন। সেটা যদি আমরা চিন্তা করি তাহলে হুম, হুম, ৩-৪ মাসেই তার আয় ১৬ লাখ। গড়ে তার মাসিক আয় আসলে ৪ লাখ। ইনশাআল্লাহ আগামী বছর তিনি কনসালটেন্সিতে ৪৮ লক্ষ টাকা কমপক্ষে আয় করবেন। আমি এই দোয়া করি। এবং ইনশাআল্লাহ। নিশ্চয়ই আগামীতে আর তার দলের লোকজনকে সবাই যদি এরকম কনসালটেন্সি করেন, হাত পেতে নির্বাচন করতে হবে না। ৫ বছরে কনসালটেন্সি করলে গড়ে উনাদের ২ কোটি টাকা পর্যন্ত আয় হবার সম্ভাবনা আছে। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। ইদানিং সোশ্যাল মিডিয়ায় একটি বিষয় নিয়ে বেশ আলোচনা হচ্ছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে হলফনামায় তথ্য দিয়েছেন, সেখানে তার পেশা রাজনীতিবিদ এবং তিনি যে আ তার দ্বৈত নাগরিকত্ব নেই, উম এটি নিয়ে বলা হয়েছে। তো এটি নিয়ে আলোচনা হচ্ছে যে তিনি তো অনেক প্রায় ১৭ বছর আ লন্ডনে ছিলেন। তো তার কি দ্বৈত নাগরিকত্ব ছিল কিনা? যেই প্রশ্নটি উঠেছিল। কি দ্বৈত বলবেন? নাগরিকত্ব ছিল কি ছিল না এই ব্যাপারে আমার কোন ধারণা নাই। যদি থেকেও থাকে হুম, হুম, সেটা হুম, হুম, সারেন্ডার হুম, করার সুযোগ হুম, আছে। এবং শুধু তাই নয়, দ্বৈত নাগরিকত্ব কিন্তু আ আ কি বলবো হস্তান্তর করে দিয়ে আপনি আপনার মূল নাগরিকত্বে সবসময় ফিরে আসতে পারেন। তো আমার জানা নাই উনার দ্বৈত নাগরিকত্ব ছিল কিনা অথবা আছে কিনা আমার জানা নাই। তবে আয়ের ব্যাপারটা থাকলে তো যেটা নিশ্চয়ই উনি উল্লেখ করতেন। আয়ের বিষয়টি যেটা আপনি বলেছেন এটা খুবই স্বাভাবিক। হুম, কারণ উনি বাংলাদেশে ছিলেন না। বাংলাদেশে যদি উনার কোন আয় হয় সেটা ইদার হবে রেন্টাল থেকে অথবা হবে জি, ইনভেস্টমেন্ট থেকে। তো সাধারণত মানুষ কি করে ইনভেস্টমেন্ট সঞ্চয়পত্রে ইনভেস্ট করে জি, অথবা কোন বন্ড কিনে অথবা কোথাও জমা রাখে। জি, সেইখান থেকে লাভ অথবা সুদ হিসেবে কিছু টাকা পায়। আর যদি কোন বাড়ি থাকে বাড়ি ভাড়া হিসেবে হয়তো টাকা পেতে পারে। তো জি, উনি উনার আয়ের উৎস নিশ্চয়ই ওখানে উল্লেখ করেছেন। আমি মনে করি যে উনি যেহেতু বাংলাদেশে ছিলেনই না এবং বাংলাদেশে ফিরেছেন হুম, হুম, গত কর বর্ষ শেষ হয়ে যাওয়ার পরে। জি, অতএব উনার
যেটা দেখিয়েছেন খুব একটা প্রশ্ন করার মতো নয়। ওনার আয় নিয়ে আমরা চিন্তিত হব যদি উনি নির্বাচনে বিজয়ী হয়ে যান এবং বিজয়ী হওয়ার পরে পরের বছর অর্থাৎ 2026-27 পর বছরে ওনার যে আয়কর উনি দিবেন সেটা নিয়ে আমার ধারণা যে আমরা সমালোচনা করার একটা জায়গায় থাকবো। তবে এইটা উনি যেটা জি, দেখিয়েছেন জি। আমি মনে করি যে এটা অস্বাভাবিক কিছু না, এটা ঠিক হতে পারে। আহ, আপনি এরকম ভাবার কোনো কারণ নাই যে আমি কারোর প্রতি বিদ্বেষভাবাপন্ন বা কারোর প্রতি আমি একটু মনোভাব ভালো, ব্যাপারটাই তা না। আমি পুরাটাই যৌক্তিকভাবে না, ঠিক আছে। বিবেচনা করার চেষ্টা করেছি। আর 3,60,000 টাকা যদি হুম, কারো হুম। আয় হয় তাহলে তাকে একেবারে ন্যূনতম কর দিতে হয়। জি, একজন ন্যূনতম করদাতা আমাদের ভবিষ্যতে নেতৃত্ব দিতে পারেন, এই ব্যাপারটিতে আমি বেশ আশান্বিত বোধ করছি। জি, অনেকটা আমাদেরই মতো, জি। তেমন বেশি আয়টায় নাই। তুষার ভাই নির্মোহভাবে বিশ্লেষণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, হলফনামার তথ্যের গড়মিল নিয়ে আজ আলাপ করছিলাম। আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট বিতার্কিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার। এই অনুষ্ঠানটি যারা দেখতে পারেননি তারা দেখতে পাবেন প্রথম আলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং prothomalo.com-এ। আর যারা সঙ্গে ছিলেন তাদের সবার কাছে কৃতজ্ঞতা। আগামীকাল নতুন কোনো বিষয়ে অন্য কোনো অতিথিকে নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। সবার জন্য শুভকামনা।